আচ্ছা, লাস্ট পর্যন্ত ছিল রেস্টোরেশনে যেটা হয়েছে রেস্টোরেশন অফ দ্য মোনার্কি, বিকজ তারা অলিভার ক্রমওয়েলের কড়াকড়ি নিতে পারছিল না। আর এই সময় আগের যে এইজ মার্কস গ্র্যাজুয়াল চেঞ্জ ইন পোয়েটিক টেস্ট অ্যান্ড আচ্ছা পোয়েটিক টেস্ট টেকনিক চেঞ্জ হয়ে গিয়েছিল, ইন্টেলেকচুয়াল প্রোজ রাইটিং এগুলো বেশি সমৃদ্ধি লাভ করেছিল, লিটারারি ক্রিটিসিজম আরও ভালোভাবে লেখালেখি শুরু হলো, পোয়েট্রি ইন্টেন্সলি সোশ্যাল ইস্যু থেকে মেলানকলি আইসোলেশন রিফ্লেকশন এগুলোতে গিয়েছে। এরকমটা ছিল হলো রেস্টোরেশন পিরিয়ড বা থেকে শুরু করে এজ অফ সেন্সিবিলিটি পর্যন্ত। এরপরের পিরিয়ড হলো রোমান্টিক পিরিয়ডের সময়কাল 1798 থেকে 1832। আচ্ছা, একটু আসতে এই এজটা ওয়ার্ডসওয়ার্থের লিরিক্যাল ব্যালান্স থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে ফার্স্ট রিফরমেশন অ্যাক্ট 1832-এ। 1832-এ শেষ হলেও এটা পরবর্তী এজটা যখন শুরু হবে ভিক্টোরিয়ান পিরিয়ড 1832 থেকে বললেও শুরু হয় হলো 37 থেকে। রানী ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়া ক্ষমতায় আসে 1837-এ, তখন থেকে শুরু করে 1901 পর্যন্ত ছিল হলো ভিক্টোরিয়ান এজ। তো রোমান্টিক লিটারেচার 1798 এখানে লেখা থাকলেও 1785-তেই বেশ কিছু ফিচার্স দেখা যায় চলে এসেছে। উইলিয়াম ব্লেক লেখালেখি শুরু করেছিল সংস অফ ইনোসেন্স। উইলিয়াম ব্লেকের উল্লেখযোগ্য কবিতা ছিল হলো সংস অফ ইনোসেন্স আর এক্সপিরিয়েন্স। এই দুই ইয়ার মধ্যে দেখিয়েছে সংস অফ ইনোসেন্সে হলো মানুষ যখন ইনোসেন্ট থাকে, মানুষের যখন বয়স কম থাকে তখন কি লাইফটাকে কীভাবে লিড করে, আর যখন বাস্তবতার মুখোমুখি হয়, এক্সপিরিয়েন্স যখন হয় তখন জীবনটা কেমন থাকে। এবং ওর মধ্যে ওই আর অন্যান্য ওনার উল্লেখযোগ্য লেখা হলো চিমনি সুইপার ছিল ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশন সেটার নেগেটিভ সাইডটা দেখিয়েছে, চাইল্ড লেবারের উপর দেখিয়েছেন, বাচ্চারা কীভাবে কাজ করছে, এক্সপ্লয়েট হচ্ছে। আর এই রোমান্টিক পিরিয়ডটাকে রিভাইভাল অফ রোমান্টিসিজমও বলা হয়, বিকজ রোমান্টিক যে আইডিয়াগুলো সে আইডিয়াগুলো এলিজাবেথান পিরিয়ডের সেগুলো আবার নতুন করে ফিরে এসেছে রোমান্টিক পিরিয়ডে। আমরা পড়েছিলাম এলিজাবেথান এজে বলেছিলাম এই সময় যে চিন্তাভাবনাগুলো ওগুলো রোমান্টিক এজে গিয়ে আবার দেখা যায় আর কি। আর লিরিক্যাল ব্যালান্সের মাধ্যমে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রোমান্টিক পিরিয়ডের শুরু, এটা একটা গ্রেট চেঞ্জ নিয়ে আসছে লিটারেচারে, সাবজেক্ট আর স্টাইল সব দিক দিয়েই। আরবান পিপল এবং গ্র্যান্ড স্টাইলের মানুষদেরকে মানে পাশে রেখে রুরাল পিপল এবং কমন ল্যাঙ্গুয়েজ এগুলোর উপর বেস করে রোমান্টিক পিরিয়ডে কবিতা লেখা হতো। আর ইম্পর্টেন্ট ফ্যাক্টস যেগুলো ছিল সেগুলো ছিল ফ্রেঞ্চ রেভলিউশনের পরে এটা মানা হয়েছিল যে প্রত্যেক মানুষই ফ্রি এবং প্রত্যেক মানুষই ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেটা একটা ছেলে হোক, একটা মেয়ে হোক, একটা শিশু হোক, একটা বৃদ্ধ হোক। স্মল ইন্ডাস্ট্রিগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল। মেশিনগুলো ওয়াইডলি ইন্ট্রোডিউসড হয়েছে এই সময়। স্টিম ইঞ্জিন যে জিনিসটা এটা জাহাজে এবং ট্রেনে ইউজ করা হতো। আর প্রথম ট্রেন এসেছে 1830 সালে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্রিয়েটেড লটস অফ স্লামস, চাইল্ড লেবার এবং লেবার প্রবলেমস। যেহেতু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, ছোট ছোট শিল্প কারখানা থেকে এখন বড় বড় জিনিস, স্টিম ইঞ্জিন, বিজ্ঞানের আবিষ্কার মানে মানুষের 12টা বাজায় ছাড়ছে এক অর্থে, বিকজ এই জিনিসগুলোর মাধ্যমে ক্লাস ডিস্টিংশন আরও বেশি প্রকট আকারে দেখা গেছে যে গরিবরা আরও গরিব হয়ে যাচ্ছে, ধনীরা আরও ধনী হয়ে যাচ্ছে। ক্যাপিটালিজম জিনিসটাই খারাপ, এই পুঁজিবাদ জিনিসটা যে এটাতে দেখা যায় মানুষ আরও হয়, গরিব হয়, আবার যারা বড়লোক তো তারা বড়লোকই থাকে। কিন্তু ইসলাম ধর্মে কিন্তু এরকম নেই, এমনভাবে ব্যালেন্স কাঠামো করা হয়েছে। এমন সময় কোনো খলিফার আমলে আমরা শুনেছি, আপনারা জানেন কিনা জানেন না, যে জাকাত দেওয়ার মতো লোকও খুঁজে পাওয়া যেত না আর কি। অথচ এখানে এমন এক ক্যাপিটালিজম গড়ে উঠেছে যেখানে গরিবরা আরও গরিব হচ্ছে। আর এই যে বস্তি টস্তি হলো, চাইল্ড লেবারের সমস্যাটা দেখা গেল। লেবার প্রবলেম মানে হলো যে এমন কাজে ছোট ছোট বাচ্চা লাগছে, আবার মহিলাদের বেশ কিছু কাজ যেগুলোতে তারা অংশ নিত সেখান থেকে তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। বর্তমানে যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসায় মানুষের চাকরি চলে যাচ্ছে বিদেশে ভালো ভালো কোম্পানি থেকে, ওরকম এক ধরনের অবস্থা যে মহিলাদের চাকরি থেকে বের করে দিচ্ছিল। আর মেশিন এবং ইন্ডাস্ট্রিজে মেশিন ইউজ করাতে লার্জ নাম্বার অফ উইমেন ওই যে জবলেস হয়ে পড়লো, ফলে তারা ইদার রিডার হয়েছিল নাহলে রাইটার হয়েছিল আর কি। তাদের তো সময় কাটাতে হবে, তাদেরকে কোনো কাজের মধ্যে থাকতে হবে, তখন তারা আস্তে আস্তে এই রোমান্টিক পিরিয়ডের পর থেকে মহিলাদের লেখালেখিটা শুরু হয়ে গেল।
1840 সালে পেনি পোস্ট ইন্ট্রোডিউসড হয়েছিল। পেনি পোস্ট মানে এক পেনি মানে হলো আমাদের যেরকম 1 পয়সা আগে একটা ছিল, 1 টাকা না কিন্তু 1 পয়সা। আবার ইংল্যান্ডের টাকার নাম হলো পাউন্ড, আর ওই যে 1 পয়সা যেরকম ওটা হলো 1 পেনি। আর আমেরিকার হলো সেন্ট। আর টাকার ইউনিট হলো ডলার, টাকার ইউনিট। মেজর রাইটার এই সময় ছিল উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্স, এক্সপেরিয়েন্স, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের উল্লেখযোগ্য লিরিক্যাল ব্যালাডস, দ্য প্রিলিউড এবং অন্যান্য কবিতা। স্যামুয়েল টাইলার কোলরিজ উল্লেখযোগ্য কবি। স্যামুয়েল টাইলার কোলরিজের লেখালেখি নিয়ে অসংখ্য অ্যাডাপ্টেশন হয়েছে, সেটা সরাসরি হোক, প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে হোক। যেমন মানে সেটা কোনটা, রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এটা তার উল্লেখযোগ্য একটা আর তারপরে কুবলা খান, আরও ছিল। রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারটা বেশি জনপ্রিয় এবং এটার উপর, এই থিমের উপর বেস করে সিনেমা, নাটক অনেক কিছু হয়েছে। এমনকি বছর 2 আগে হয়ে যাওয়া হাওয়া সিনেমাটা ছিল, ওটা কিন্তু এনশিয়েন্ট মেরিনারের ছায়া অবলম্বনে বানানো। এনশিয়েন্ট মেরিনার, রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারে দেখা যায় যে এটা হলো প্রকৃতির অভিশাপ। তুমি যখন প্রকৃতির এগেইনস্টে যাবা, প্রকৃতি তোমাকে জাস্ট ধ্বংস করে ছাড়বে। ওখানে যেটা হয়েছিল যে একটা অ্যালবাট্রস সামুদ্রিক পাখি, অনেক বড় হয়। পাখিটা এক জাহাজে পানি চেয়েছিল বা পানি খেতে চেয়েছিল, এটা মানে এরকম একটা গল্পের আকারে দিয়েছেন উনি এই কবিতায়। তো জাহাজের নাবিক বা ওই ক্যাপ্টেন সে বোধহয় অ্যালাউ করে নাই, তাকে পানি খেতে দেয় নাই এবং গুলি করে মেরে ফেলে পাখিটাকে। ওই পাখির অভিশাপে পরে দেখা যাচ্ছে যে ওই মানে জাহাজের সবাই একে একে মারা পড়েছে, বিকজ পানি তো আছে চারপাশে সমুদ্রের, কিন্তু সমুদ্রের পানি কি খাওয়া যায়? ওই বিখ্যাত লাইন, কালজয়ী লাইন, ওয়াটার এভরিওয়্যার, নট এ সিঙ্গেল ড্রপ টু ড্রিঙ্ক, সেই খুবই কবিতাটা মর্মস্পর্শী। আচ্ছা, এই সময়ের আরও ছিল জেন অস্টেন ছিল অ্যান্টি রোমান্টিক। এই রোমান্টিক যুগে এসে অ্যান্টি রোমান্টিক ছিল বিকজ তার ইউথফুল প্যাশনের এগেনস্ট একটা অবস্থান ছিল। যেমন মানে ওনার ক্যারেক্টারগুলো অনেক ছিল, মানে রোমান্স কম ছিল। প্রাইড অ্যান্ড প্রেজুডিসে এরকম দেখা যায় যে নায়িকা রোমান্স পছন্দ করে না, যদিও নায়ক তাকে ভালোবেসে ফেলেছে। প্রাইড অ্যান্ড প্রেজুডিসে কী দেখিয়েছে জেন অস্টেন, যে তখনকার দিনে, এটা কত 1797 সালে লেখা, সেই সময়ে বাবা মারা ইংল্যান্ডে মেয়েদের কোনো মানে কিছু দাবি দাওয়াই ছিল না, ওরা পণ্যর মতোই, ওদের মানে পাওয়ার বলতে কিছু নেই। মেয়েগুলো বিয়ে হলে স্বামীর সংসারে যতটুকু পাবে সেটুকুই, আর প্লাস বাচ্চা কাচ্চা হলে, বাচ্চার যদি ছেলে হয় তখন সেই ছেলে গিয়ে ধন সম্পদ পাবে আর কি, আইন করে এরকম ছিল। হ্যাঁ, মানে যে মেয়েগুলো সুন্দরী ছিল তাদের জন্য বাবা মার চিন্তা নাই যে একটা ভালো ছেলে পাওয়া যাবে, যাদের চেহারা খারাপ সেটা একটা সমস্যা। আর সেই সাথে ওরা একটু মেয়েদেরকে পড়াশোনা করাতো, যাতে তারা ওই ন্যানি মানে ছোট ছোট বাচ্চাদের টিচার পড়ায় বা গান টান শিখতো সেই সময়, গানের, হ্যাঁ, পিয়ানো শিখতো। ওগুলো শিখলে ওই বাচ্চাদেরকে শেখানো যেত আর কাউকে শেখানো যেত, সেই জন্য সে ওভাবে ট্রেন আপ করতো যাতে মেয়েদের 2 পয়সা তাও আর্ন করা যায় আর কি। এখন যেরকম আমরা লিভিংয়ের জন্য কি করে মানুষ, টিচিং, মানে টিউশন, এরকম। তো প্রাইড অ্যান্ড প্রেজুডিসের অবস্থা বর্তমানেও বিদ্যমান। ফর এক্সাম্পল ইন্ডিয়ায় এখনও যৌতুক প্রথা আছে, মেয়েদের বিয়ে দেওয়ার জন্য যৌতুক, বাংলাদেশে তো আছেই, তবে আশা করি অনেকখানি কমে গেছে জিনিসটা, তারপরও আছে। এখন কি 18 বছরের নিচে খুব কমই তো বিয়ে হয় হবে, গ্রামে হয়, কিন্তু শহরে তো এখন শহরে কোথাও দেখবেন 18 বছরে বিয়ে হচ্ছে, কমই হবে, খুবই কম। সিমরাত, ঘুম হয় নাই, চোখ টোক লাল হয়ে গেছে, আপনি কি অসুস্থ? আপনার অফিস ছিল গতকাল? তারপরে তো কষ্ট, কাজ থাকলে তো হবে না। আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, আর ছিল হলো প্রাইড অ্যান্ড প্রেজুডিসের কথা বললাম। জেন অস্টেন হলো এরকম লেখিকা, উনি অ্যান্টি রোমান্টিক ছিলেন, লেখায় ছিলেন। চার্লস ল্যাম্ব অতটা না। আর ছিলেন উইলিয়াম হ্যাজলিট খুবই একজন ফেমাস ক্রিটিক ছিলেন, সমালোচক। তারপর আর ছিলেন লর্ড বাইরন হলো উনিও অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে লিখেছেন।
ডন জুয়ান ওনার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। পার্সি বিশি শেলি, শেলি তো আমরা জানি, রোমান্টিক এজ মানে হলো শেলি, কিটস, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, এই চারজন। শেলির হলো প্রমিথিয়াস, আনবাউন্ড, অ্যাডোনাইজ। বাহ, এটা কি রিংটোন? ও আচ্ছা। জন কিটস, কিটস তো আমরা জন কিটসেরও জানি। আর মেইন লিটারারি ফিচার্স এই সময় সেটা হলো ক্রিয়েটিভ এনথুসিয়াজম রিচ। যেহেতু আমি বলেছিলাম রোমান্টিক পিরিয়ড মানেই হলো, এর আগে এলিজাবেথেন এজেও একটা ক্রিয়েটিভ একটা উৎসাহ উদ্দীপনা ছিল, এই সময় সেটাই এসেছে এলিজাবেথেন ক্রিয়েটিভ ফোর্সের মতো। আর এটা শিফট আর ফোকাস চলে গিয়েছে যে ফেইথ ইন রিজন টু ফেইথ অন সেন্স, ইনটুইশন অ্যান্ড ইমাজিনেশন। মানুষ যুক্তির থেকে মানুষের সেন্স, মানুষের ইনটুইশন, আবেগ, মানুষের কল্পনা, এগুলোর উপর বেশি জোর দিয়েছে। সাবজেক্টিভ পোয়েট্রির জায়গায় অবজেক্টিভ পোয়েট্রি জায়গা করে নিয়েছে। ইট ভ্যালুজ কমন ন্যাচারাল ম্যান অ্যান্ড রিজেক্টস আর্টিফিশিয়াল আরবান লাইফ অ্যাজ সাবজেক্ট অফ পোয়েট্রি। আমি আগে বলেছিলাম যে আরবানাইজেশনটা সরে গিয়ে গ্রাম, প্যাস্টোরাল, প্রকৃতি, এই জিনিসগুলোর উপরে বেস করে লেখা হতো। সো বোঝাই যাচ্ছে এখানে একটা প্যাগান একটা কনসেপ্ট ছিল। ল্যাঙ্গুয়েজ অফ কমন ম্যান, নট দ্য আর্টিফিশিয়াল পোয়েটিক ডিকশন অফ দ্য প্রিভিয়াস এজ, বিকামস দ্য চয়েস অফ দিস টাইম। এটা বলেছি। ইট আইডিয়ালাইজেস কান্ট্রি লাইফ অ্যান্ড নেচার বিকামস আ মিনস অফ ডিভাইন রিভলিউশন। কান্ট্রি লাইফ মানে হলো এটা রুরাল এরিয়ার কথা বলছে। কান্ট্রি মানে কিন্তু দেশ যখন বলে সেটা রুরাল, আর আরবান হলো শহর। একটা গান আছে না জন ডেনভারে, কান্ট্রি লাইফ রোডস টেক মি হোম, এটা মানে ওই ইয়াতে রুরাল এরিয়া। এবং নেচার একটা মিনস অফ ডিভাইন রিভলিউশন, মানে ওই রোমান্টিক পোয়েট্রির ইয়াই ছিল নেচারের উপর বেস করে। রোমান্টিক পোয়েট্রি রিফ্লেক্টস রেবেলিয়াস ভিউস এগেইনস্ট, আচ্ছা শুধু প্রকৃতি নিয়েই লেখেনি, নেচার নিয়েই লেখে নাই, তারা প্রতিবাদী ছিল যে কোনো ধরনের অপারেশন, রেস্ট্রেন্টস এবং কন্ট্রোল। ইট সেলিব্রেটস হিউম্যান রাইটস অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম, যে কোনো সব কিছু করে মানুষের ইন্ডিভিজুয়ালিজমের ওপর করছে, গুরুত্ব আরোপ করেছে। Romantic literature shows interest in the medieval past, the supernatural, mystical, the Gothic and the exotic. Gothic জিনিসটা কি? Gothic এলিমেন্ট কি? একটু ব্ল্যাকিশ থাকবে, সব কিছু ডার্ক থাকবে। এক্সাম্পল আছে আমরা মিডিয়াতেও দেখে থাকি। ফর এক্সাম্পল ওয়েন্সডে অ্যাডামস। আসলে আমাদের সময় আমরা জানতাম দি অ্যাডামস ফ্যামিলিরই মেয়ে সে। ওই অ্যাডামস হলো পদবী, ওয়েন্সডে অ্যাডামস তার ইয়া। তো ওইখানে আমরা দেখি যে মেয়েটা ডার্ক সব কিছু, সে এমনকি ঠোঁটের লিপস্টিক থেকে শুরু করে নেল পালিশও কালো। সো শুধু তাই না, সে ডার্ক ওয়েতে থাকতে পছন্দ করে। এগুলো হলো গথিক এলিমেন্ট। একটা রহস্য থাকবে, একটা রহস্য ছিল ওদের ইয়াগুলো, এই ইয়াগুলো গথিক এবং এক্সোটিক। সুপারন্যাচারাল, মিস্টিক্যাল জিনিসগুলো থাকবে। সুপারন্যাচারাল তো রোমান্টিক ইয়াতে থাকবেই। ইট এমফাসাইজেস ইন্ট্রোস্পেকশন, সাইকোলজি, মেলানকোলি, স্যাডনেস, মানে মানুষের ইন্টারনাল দিকগুলো, মানুষের সাইকোলজি, মানুষের দুঃখ কষ্ট, বিষণ্ণতা, স্যাডনেস, এই জিনিসগুলোর উপর বেস করে লেখা হয়েছে। মিথ এবং সিম্বলিজম গট প্রমিনেন্স। মিথ মানে লোকে মুখে প্রচলিত কোনো কিছু, এটাকে মিথ বলে, এবং সিম্বলিজম, সিম্বলের মাধ্যমে কোনো কিছু প্রকাশ করা, এগুলো বেশি ইম্পর্টেন্স পেয়েছে। স্টাইলের দিক দিয়ে রোমান্টিক পোয়েট্রি প্রেফার্স স্পন্টিনিটি অ্যান্ড ফ্রি এক্সপেরিমেন্টেশন ইন স্ট্রিক্ট কনভেনশনাল রুলস অফ কম্পোজিশন, জনরা অ্যান্ড ডেকোরাম। মানে স্টাইলের দিক দিয়ে ওরা মানে স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছু বের হয়ে আসা পছন্দ করে, কোনো নির্দিষ্ট রুলের মধ্যে ফেলে কোনো কিছু লিখতো না। ইট প্রেফার্স হাইলি সাজেস্টিভ ল্যাঙ্গুয়েজ টু দ্য নিউ ক্লাসিক্যাল আইডিয়াল অফ ক্ল্যারিটি অ্যান্ড প্রেসিশন। ক্ল্যারিটি, প্রেসিশন ওগুলো অত ইয়া না করে মানে স্পন্টিনিউয়াসলি লেখার উপরে জোর দিয়েছে। লিরিক পোয়েট্রি ডোমিনেটস। লিরিক মানে যেখানে ছন্দ থাকবে, গীতি থাকবে, এই ধরনের পোয়েট্রি ডোমিনেট করেছে। উইমেন ফিকশন ফ্লারিশেস। যেহেতু মেয়েরা, এটা একটা উল্লেখযোগ্য জিনিস, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যেটা হয়, মেয়েরা চাকরি থেকে বের হয়ে আসার পরে, সরে আসার পরে, তখন তাদের ক্রিয়েটিভ জিনিয়াস দেখানোর জন্য ওনারা লেখালেখি শুরু করেন। মহিলাদের মধ্যে সর্বপ্রথম মনে হয় লিখেছে ফ্র্যাঙ্কেনস্টাইন, যে লিখেছে মেরি শেলি। হ্যাঁ শেলির ইয়া হয়, মানে মেরি শেলি এরকম সময়, এই রোমান্টিক এজে এই সময় লিখেছে, এখানে লেখা নেই। জেন অস্টিন, আচ্ছা মারিয়া এডওয়ার্ড, জেন পোর্টার অ্যান্ড রেডক্লিফ, এগুলো ছিল। ক্রিটিসিজম বিকামস অ্যান ইনসেপারেবল পার্ট অফ লিটারেচার। ক্রিটিসিজমটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট হলো লিটারেচারের। ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, শেলি, ল্যাম্ব, ডে কুইন্সি, হ্যাজলিট, এরা সবাই কবিতার পাশাপাশি ক্রিটিসিজমও লিখেছেন। এরপরে আসবে ভিক্টোরিয়ান এজ।
এটা হলো রানী ভিক্টোরিয়ার নামে। উনি ইংল্যান্ডে এসেছিলেন ক্ষমতায় 1837-এ, সেখান থেকে 1901, প্রায় 60 বছরের মতো প্লাস মাইনাস। হ্যাঁ, ভিক্টোরিয়ান এজ, ভিক্টোরিয়ান, হ্যাঁ ওটা একটা জাস্ট, হ্যাঁ আসে ওটা একদম মডার্ন এজটা হলো বেশি ইয়া হয়ে গেছে, ছেঁড়াবেড়া অবস্থা। তার আগ পর্যন্ত একটা ইয়া ছিল মোটামুটি, একটা ভিক্টোরিয়ান একটা বা আগের এজের একটা, হ্যাঁ এলিগেন্স একটা ছিল, যে ইয়াটা এখন নাই। এখন ইয়াতে পরবর্তীতে আমরা যখন মডার্ন আর পোস্ট মডার্ন এজ দেখবো তখন দেখবো যে কী অবস্থা। এখন এই মুহূর্তে কারেন্ট ট্রেন্ড কী চলতেছে জেন্ডার নিয়ে, ওটাও পোস্ট মডার্ন এজের ইয়াটাই জেন্ডারের কী জিনিস, জেন্ডারের মানে হলিউড বলবো না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা হচ্ছে এই মুহূর্তে ওক কালচার। ওক কালচারটা কি? ওক কালচারটা হলো যে রেসিজমটাকে ইয়া করা, WOKE, এই কালচারটা আর কি এখন যেটা চলতেছে। এখন ইয়াটা হলো এই জেন্ডারের ওই ব্যাপারগুলো। একটা হলো ব্ল্যাকদের নিয়ে, ব্ল্যাকদেরকে সুপ্রিম ইয়ে দেখাতে হবে। আপনি সিনেমা বানাইতেছেন, ধরেন আমরা জীবনে কখনো সিন্ডারেলা, মারমেইড এগুলোতে কখনো মানে ব্ল্যাক ক্যারেক্টার দেখেছি কিসের মধ্যে? হ্যাঁ, আপনারা মোটামুটি আপনারা যেহেতু টিভি দেখেন, আমি সেই জন্য আপনাদের সাথে ইয়া করে বলছি। তো মারমেইড হলো একটা ব্ল্যাক ক্যারেক্টার, কেন ভাই ওদেরকে সুপ্রিমেসি কেন দিতে হবে? আরেকটা হলো জেন্ডার নিয়ে, LGBTQ, মানে এরা ইচ্ছা মতো ইয়া করতেছে, প্র্যাকটিস করতেছে। হয়তো তারা খুব মানে ভালো ভালো চরিত্রে মেয়েরা ছেলেরা অভিনয় করছে, দেখা যাচ্ছে বাস্তব লাইফে তারা কুয়ার মানে কি, তারা নন বাইনারি, মানে এখন একটা বেরোইছে যে তারা ছেলেও না মেয়েও না, এরকম তাদেরকে বলতে হবে। এমনি একটা মানে এটা অনেকটা ফেমিনিস্ট একটা ইয়ার মতো কনসেপ্ট। ফেমিনিজম কিন্তু ইয়া কিছু না, ভালো কিছু না, ছেলে মেয়ের সমান হতে হবে। আমরা মেয়েরাও এটা ইয়া করি না সব, মানে এটা ইয়া মানে কতটুকু মানে হয়তো অনেকে আপনারা প্রমোট করতে পারেন, বাট ব্যাপারটা আসলে এটা একটা মূলাঝুলাই দিয়েছে। এটা আমাকে দেখাচ্ছে যে অনেক কিছু হবে, এসেই আসলে ফাঁকা বলি। একটা মেয়ে আর একটা মেয়ে ছেলে, ওদের মধ্যে কম্প্যারিজনের কোনো ইয়া আসে? এখন যদি ওই যে হাতি, পাখি, মাছ, গরু এদেরকে বসায় দিয়ে বললো গাছে চড়ো, সো কম্প্যারিজন হয় না। মানে মেধাটাও এরকম যে আমরা কেউ হয়তো পড়াশোনায় ভালো, কেউ হয়তো আমরা ছবি আঁকি ভালো, সো যে যেটাই ভালো সেটাই আমরা ইয়া করবো। সো নারী পুরুষ হবে। হ্যাঁ হ্যাঁ, সো এটা গেল এই ওক কালচারটা। লিটারেচার না, এটা এখন পুরো আর কি ওয়ার্ল্ড ওয়াইড এটা এখন ছেয়ে গেছে। হ্যাঁ, ওক কালচারের তো ইয়া আছেই, ধরেন অবশ্যই লিটারেচার না, ধরেন মিডিয়াতে, সিনেমাতে কি হচ্ছে, সিনেমাগুলো ধরা খাচ্ছে যে জি, ও আচ্ছা, হ্যালো, হ্যাঁ না, মেথডস আর এক্লেকটিসিজম তো, ও আচ্ছা, আমি তো দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আচ্ছা ইয়াতে দেখেন, সিনেমাগুলোতে দেখেন, ওরা ওক কালচার প্রমোট করার চেষ্টা করছে, মুভিতে ঢুকানোর চেষ্টা করছে। ধরেন হ্যাঁ, নেটফ্লিক্স এরকম দুষ্টমি করতে চাইছিল, কিন্তু জনগণের ব্যাপক চপেটাঘাত, টাইট স্ল্যাপ খাওয়ার পরে এখন কমে গেছে। আপনারা খেয়াল করবেন কিনা জানি না, ফর এক্সাম্পল যেগুলো মুভি জনপ্রিয় মুভি, ওইখানেও এগুলো ঢুকোতে চেয়েছে। যেমন ইটারনালস যে আছে মার্ভেলের, ইটারনালসের মধ্যে একটা LGBT একটা ঢুকিয়েছে, রেফারেন্স ঢুকিয়েছে যে দুটো ছেলে তারা গে, বা কোনো একটা মুভির মধ্যে দেখালো দুটো মেয়ে তারা লেসবিয়ান আর কি। এমনি সব কিছু ঠিক আছে, কাহিনী ঠিক আছে, বাট এই জিনিসগুলো কি করতেছে, এগুলো মানুষ নিতে পারছে না, মানুষ সিরিয়াসলি বিরক্ত। কিন্তু একটা দল বা মিডিয়ার মধ্যেই যারা, তারা এটা প্রমোট করার চেষ্টা করছে, এটা একটা প্রোপাগান্ডা, বাট মানুষ কোনোভাবে এটা অ্যাকসেপ্ট করছে না যে আমরা সিনেমার মতো দেখবো। এই জিনিসগুলো কেন ঢুকানোর দরকার আছে? আচ্ছা, না ওর কোথায়, টেকটকে বলে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, টিকটক তো একটা টক শো। Will you accept it? Was it, I have right, I'm a human, I have right, whatever I want to identify as. And people are identifying themselves as dogs.
cats, literally. People dress up like cats and act like মানে মেয়েদেরকে হ্যাঁ দেখেছি। হ্যাঁ গলার মধ্যে ইউরোপ আমেরিকা এখন এগুলো হচ্ছে কি আর বলবো, মানে ভয়ঙ্কর কথা। তারা নিজেদেরকে টাকা পয়সা খরচ করে কুকুর বা বিড়ালে মানে ওরকম আচরণ করছে, ইয়া করতেছে, জেন্ডার ক্রাইসিস আর কি, আইডেন্টি, এগুলো জাস্ট একটা আজে বাজে জিনিস, কনসেপ্ট ঢুকিয়ে দিয়েছে। তুমি তুমি ছেলে বা মেয়ে কেন হবা, তুমি আর যে কোনো কিছু, এই জিনিসটা পশ্চিমা বিশ্বকে, এটা এমনকি আমাদের দেশের মানুষগুলো, বাবা মারাও বাইরে যে যাবে কেউ মাইগ্রেট করবে, এই ইয়াটাই ভয় পায় যে আমরা হয়ে যাব, ধর্মটা চেঞ্জ হয়ে যাবে, বাচ্চা কাচ্চাগুলো ওরা এই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবে, আবার বাবা মা কিছু বলতেও পারবে না, 911-এ কল করলে নিয়ে যাবে, প্যারেন্টসদেরকে ধরে নিয়ে যাবে। এরকম জার্মানিতেও একটা ঘটনা ঘটেছিল। সো এই জিনিসগুলো তো অ্যাকসেপ্টেবল না। সো এগুলা ছবিও করেছিল এরকম প্যারেন্টিং, ওটা তো আর না, জেন্ডার না, নরওয়েতে। ওরা খুব কড়াকড়ি করে, মানে বিশেষ করে এই আমাদের সাবকন্টিনেন্ট থেকে বা এশিয়া থেকে মানুষ যখন ইউরোপে যায়, হ্যাঁ, এই খুব হেনস্থা করে যে তোমাদের প্যারেন্টিং স্টাইল ভালো, তোমরা হাত দিয়ে খাওয়াও, হ্যাঁ ওদের স্পুন ফিডিং করো না কেন, তো ওখানে গেলে একটা তোপের মুখে থাকতে হয় এরকম। হ্যাঁ, ওখানে এমনকি প্যারেন্টিংয়ের উপরও তাদের থাকতে হয় আর কি। তবে ওই রানীকে তো পজিটিভলি দেখাইছে, বাট বাস্তবে যে মহিলাটা, ওনার কিছু প্রবলেমস আছে, এমনি হয়তো আছে আর কি। আমরা তো সিনেমা, হ্যাঁ, মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে, নরওয়ের মতো একটা উন্নত কান্ট্রি এরকম করে অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। যে ওদের ওখানেও সিন্ডিকেট, ওদের ওখানেও মানুষ টাকা খাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব জায়গাতে কিন্তু বেশ তবে ওটা যেটা দেখাইছে, আপনি হয়তো সিনেমাটা দেখেছেন, বা বাস্তবতা হয়তো পুরোপুরি ওরকমও না, ওরকমই না। সিনেমায় তো হ্যাঁ কালার মিশায় দিবেই। আচ্ছা, ভিক্টোরিয়ান পিরিয়ডে যেটা, ওই মডার্ন এজের যেটা আমি আরও পরে ওটা বলবো, অসুবিধা নাই, আরও গল্প হবে। এখানে হলো যে ভিক্টোরিয়ান পিরিয়ডটা পর্যন্ত, হ্যাঁ এই এজটার ইয়াগুলো ভালো লাগে। আচ্ছা, এখানে ভিক্টোরিয়ান পিরিয়ডটায় দুটো ভাগ আছে। একটা হলো আমরা তো জানি 1832 থেকে 1901, এর মধ্যে মানে প্রথমের দিকে 12 বছর, 1848 থেকে 1860, এটাকে বলা হচ্ছে এজ অফ প্রি রাফায়েলাইটস, বিকজ এরা রাফায়েল নামে একজন পেইন্টার ছিল, ওনার আর্ট ফর্মের উপরে বেস করে লেখালেখি করেছে। এখন কথা হলো যে রাফায়েল ছিল আসলে চিত্রশিল্পী। প্রথমে এটা একটা পেইন্টিংয়ের উপরই একটা মুভমেন্ট ছিল, আস্তে আস্তে এটা লিটারারি মুভমেন্টে রূপ নিয়েছে, ঠিক আছে। Italian artists Dr. D.G. Rossetti, W.H. Hunt, J. Miliais formed this group, and later Christina Rossetti, William Morris, আর A. Swinburne joined them. Originally এটা একটা মুভমেন্ট ছিল পেইন্টারদের, বাট ইভেনচুয়ালি এটা লিটারারি মুভমেন্টের দিকে টার্ন নিয়েছে। এর মধ্যে ছিল, এরা কি কনসেপ্ট নিয়ে কাজ করেছে? মিডিভালিজম মানে ওই মধ্যযুগের যে চিন্তাধারাগুলো, সিম্বলিজম, সেনসুয়াসনেস, ট্রুথফুলনেস এবং সিম্পলিসিটি ছিল মেইন ফিচার্স প্রি রাফায়েলাইটসদের। আর পরের দিকে যে লাস্ট টু ডিকেডস, 1880 থেকে 1901, এই 20 বছর 21 বছর, এই সময়টা বলা হয়ে থাকে এজ অফ অ্যাস্থেটিসিজম। ইন রিয়াকশন এগেইনস্ট ভিক্টোরিয়ান মোরাল অবসেশন, it was held that art should have its end in itself, which lies in its beauty and formal perfection. Beautification, art for art's sake আর কি, এটাই বোঝাচ্ছে। এই ডিকেডসের আরেকটা নাম ছিল ডেকাডেন্স, বিকজ there was a fall and decay of the Victorian spirit and standard in these years. মানে অ্যাস্থেটিসিজমের এই কনসেপ্টটা ছিল গিয়ে ভিক্টোরিয়ান কনসেপ্টগুলো ডিকে হয়ে গিয়েছে, ওই জন্য ক্ষয়ের থেকে ডেকাডেন্স হলো ক্ষয়প্রাপ্ত হওয়া। আর অ্যাস্থেটিসিজম ছিল এখানে নান্দনিকতা, সৌন্দর্য, এগুলোকে গুরুত্ব দিয়েছে। ইম্পর্টেন্ট ফিচার ছিল প্রথম রিফরমেশন অ্যাক্ট এখানে হয়েছিল 1832, 1867 দ্বিতীয় রিফরমেশন অ্যাক্ট এবং 84-তে তৃতীয় রিফরমেশন অ্যাক্ট। এটার মাধ্যমে কি হয়েছে? রিফরমেশন অ্যাক্ট কি জিনিস? এটার মাধ্যমে প্রত্যেক পুরুষ তার ভোটের রাইটটা পেয়েছে। সোশ্যাল লাইফে সিগনিফিক্যান্ট চেঞ্জ এসেছে এই ভোটিং রাইটসটা, ভোটের রাইটটা কিন্তু এখান থেকে কিন্তু গণতন্ত্র বা ডেমোক্রেসির আস্তে আস্তে সূচনা। 1833 সালে স্লেভ ট্রেড এটা ফ্রি হয়ে গিয়েছে, আইন করে বাদ। চিমনি সুইপস অ্যাক্ট হয়েছিল, সেই চিমনি সুইপারদের অ্যাক্ট হয়েছে এখানে, ফ্যাক্টরি অ্যাক্ট, এগুলোর মাধ্যমে চাইল্ড লেবারকে প্রহিবিট করা হয়েছে। আমরা এর আগে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য দেখলাম যে চাইল্ড লেবার অনেক এক্সপ্লয়েট হচ্ছে, বাচ্চাদেরকে দিয়ে অনেক খাটানো হচ্ছে, এগুলো আইন করে বন্ধ করেছে। মেকানিজম অফ রেলওয়ে অ্যান্ড শিপ ওয়াজ ইমপ্রুভড, হুইচ হেল্পড ডেভেলপ ওভারসিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রেলওয়ে আর শিপের যে কয়লা আর কি একটা কমার্স বা একটা বাণিজ্য গড়ে উঠলো, এটার মাধ্যমে
একটা ওই সংশ্লিষ্ট এরিয়ায় একটা কমার্স গড়ে ওঠে এবং এভাবে ম্যাটেরিয়ালিস্টিক অ্যাফ্লুয়েন্স গড়ে ওঠে, ম্যাটেরিয়ালের উপর বেস করে মানুষ ধনী হয়ে উঠলো। হ্যাঁ, এখন মাত্র সবাই ভোটিং এর রাইট পেল, তাহলে যখন পার্লামেন্ট ছিল আগে মনার্কি ওগুলো ইয়া ছিল, ভোটিং রাইট হয়তো ওভাবে করে ছিল না। না, এই যে পার্লামেন্ট কিভাবে থাকতো? কাজ করেছে, হ্যাঁ অনেক আগে আসছে, বাট গণতন্ত্র ওরকমভাবে প্রতিষ্ঠা হয়েছে আরও পরে। আর এই যে বললাম না যে এই অ্যাক্টগুলোর মাধ্যমে পুরুষরা ভোটের, এটা 1867 বা 1884, মহিলারা নারীরা ভোটের রাইট পেয়েছে আরও পরে। 1906-এ ইয়াতে ফিনল্যান্ডে ভোট দিছে প্রথম, আর 1918-তে সব পৃথিবীর নারী ভোটের অধিকার পেয়েছে। আমরা পরে মডার্ন আর পোস্ট মডার্নে যেগুলো পাবো। আচ্ছা, 150 বছর পর পরই হ্যাঁ মানে মেয়েরা অনেক পিছিয়ে ছিল। হ্যাঁ, তাহলে আর সিগনিফিক্যান্ট প্রোগ্রেস ছিল অফ উইমেন ডিউরিং দিস পিরিয়ড। মহিলারা অনেক ডেভেলপ করেছে ভিক্টোরিয়ান পিরিয়ডে, অনেক লেখালেখি করেছে। এগ্রিকালচার বেসড সোসাইটি গেছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে। একটা স্ট্রং ইফেক্ট এটা পড়েছে রুরাল পিপলের উপরে, বিকজ ওই গ্রাম থেকে মানুষ তারপরে শহরে আসার টেন্ডেন্সিটা তখন থেকে গড়ে উঠেছে, কারণ গ্রামে তো আর নেই, কোনো শিল্প নাই বা সেখানে ডেভেলপমেন্টও নাই। এটা একটা ছিল। সো শুধু ধনী গরিব না, আরবান রুরাল এই জিনিসটাও একটা বিভেদ গড়ে উঠেছে। থিওরি অফ এভলিউশন, কনসেপ্ট অফ কমিউনিজম, এগুলো মানুষের ট্রেডিশনাল ভিউটাকে চেঞ্জ করে দিয়েছে। এভলিউশনের থিওরি কি, এই সময় চার্লস ডারউইন দ্য থিওরি অফ এভলিউশন লিখেছিলেন। ওখানে উনি দেখিয়েছেন কিভাবে মানুষ বানর থেকে এসেছে। সো এই কনসেপ্টটাই মানুষের ভিক্টোরিয়ান এজ অফ রিজন অ্যান্ড সায়েন্স অ্যান্ড রিজন আর কি সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন, এই দুটার মধ্যে মানুষের একটা কনফিউশন করছে, গ্রো করেছে। হ্যাঁ, আর কমিউনিজম হলো কার্ল মার্কসের দাস ক্যাপিটাল নামে একটা টেক্সট ছিল, সেখানে কমিউনিজমের কনসেপ্টটা আসছে। কার্ল মার্কস বলতেছে যে সমাজে কোনো ক্লাস ডিস্টিংশন থাকা উচিত না, ধনী গরিবের ব্যবধান থাকা ঠিক না, উনি এরকম দেখিয়েছেন। সো মানুষের জীবন সম্পর্কে মানুষের ভিউ চেঞ্জ হয়ে গিয়েছে এগুলোর মাধ্যমে। ক্লাস স্ট্রাগলের জন্য এগেনস্টে একটা সোসাইটি এরকম গড়ে উঠেছিল যেখানে কোনো ক্লাস ডিভাইডেশন থাকবে না, সেটার নাম ছিল ফ্যাবিয়ান সোসাইটি। ফ্যাবিয়ান সোসাইটির উল্লেখযোগ্য মেম্বার ছিল জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শকে বলা হয় মডার্ন নাট্যকার। ওনার উল্লেখযোগ্য নাটক হলো আর্মস অ্যান্ড দ্য ম্যান, নাম শুনেছেন কি না আপনাদের, একসময় পড়বেন আর্মস অ্যান্ড দ্য ম্যান। আর এই সময়কার মেজর রাইটার ছিলেন জন স্টুয়ার্ট মিল, চার্লস রবার্ট ডারউইন ছিল অরিজিন অফ দ্য স্পিসিস, যেটা লিখে উনি ওখানে দেখিয়েছেন বানর থেকে এসেছে। আলফ্রেড লর্ড টেনিসনের উল্লেখযোগ্য হলো ইন মেমোরিয়াম। হ্যাঁ, এডওয়ার্ড ফিজারেল্ড উনি লিখেছেন রুবাইয়াতে ওমর খৈয়াম। তারপরে ই.সি. গ্যাস্কেল, উনি একজন মহিলা, উনি প্রপার মিসেস গ্যাস্কেল নামে ছিল, ওনার ছিল রাইটার। W.M. থ্যাকারে ভ্যানিটি ফেয়ার, এটা একটা উল্লেখযোগ্য আর এই সময়কার উল্লেখযোগ্য সাহিত্যিক চার্লস ডিকেন্স। কবিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রবার্ট ব্রাউনিং। চার্লস ডিকেন্সের উল্লেখযোগ্য উপন্যাসগুলো ছিল অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড নামের জাদুকরও আছে, উইজার্ড। তারপরে টেল অফ টু সিটিজ, গ্রেট এক্সপেকটেশনস, এগুলো আপনাদের টেক্সট হিসেবে পড়বেন। 19th সেঞ্চুরি নোভেলস, ওই সময় যখন ওই কোর্সটা যখন পড়বেন তখন পড়বেন। রবার্ট ব্রাউনিং উনি ড্রামাটিক মনোলগ লেখার জন্য বিখ্যাত। ড্রামাটিক মনোলগ কি, নিজের মধ্যে এক ধরনের কথোপকথন মনোলগ হতে থাকে। এই কবিতাগুলো আপনারা এগুলা 19th সেঞ্চুরি লিটারেচারে পড়বেন। শার্লট ব্রন্টের উল্লেখযোগ্য হলো জেন আয়ারেও এরকম একটা গথিক কনসেপ্ট, একটা মিস্ট্রি থাকে, মেয়েটা অনেক কড়া থাকে, মেয়েটা এতিম, তার সাথে এক বড় লোক মানুষের সাথে দেখা হয়, এই টাইপের আর কি। মহিলা উনি লিখেছেন জেন আয়ার, ইয়ার নামে হলো জেন আয়ারের নাম, নায়িকার নামেই নাম শার্লি ভিলেট। আচ্ছা, শার্লট ব্রন্টের আবার 2 থেকে 3 জন ছিলেন বোন, ওনার আরেক বোনও লেখালেখি করতেন, এমিলি ব্রন্টে। ওনারও উল্লেখযোগ্য ছিল উপন্যাস উদারিং হাইটস, এটা বাংলাতেও পাওয়া যায় বইটা, সেবা প্রকাশনী থেকে কিনে পড়েছিলাম যখন আমরা ছাত্রছাত্রী ছিলাম আর কি। কার্ল মার্কস ডাস ক্যাপিটালের কথা বলেছিলাম, যেটা ক্লাস ডিস্টিংশন থাকবে না। জর্জ ইলিয়ট, এটা ছেলের নামে একজন মেয়ে, ওনার আসল নাম ছিল মেরি অ্যান ইভান্স। জর্জ ইলিয়টের উল্লেখযোগ্য ছিল সাইলাস মার্নার, এটা আপনারা টেক্সট হিসেবে পড়বেন। 4 থেকে 5 নম্বরে আছে সাইলাস মার্নার, বাকিগুলোর মধ্যে মেয়ে ছিল। হারমান মেলভিল, এইটাও ছোটোবেলার আমরা শিশুতোষ সাহিত্যে পড়েছিলাম। মবিডিক এইটা পড়েছিলাম। গুস্তাভ ফ্লবার্ট, না এটা অত না।
ম্যাথিউ আর্নল্ড, সে ছিল একজন কবি এবং সমালোচক, তার স্ট্রং মোরাল ভয়েস ছিল। আর হলো এসেজ ইন ক্রিটিসিজম, মার্ক টোয়াইন উল্লেখযোগ্য সাহিত্যিক এই সময়কার। টমাস হার্ডিও আরেকজন অ্যানাদার ভিক্টোরিয়ান নোবেলিস্ট, খুবই উল্লেখযোগ্য। ওনারা খুবই মানে গ্লুমি টোনে লেখালেখি করতেন। ভিক্টোরিয়ান এজের হলো এরকম করে লেখা, যদিও চার্লস ডিকেন্স দুটো মিলেই লিখেছেন। টমাস হার্ডি লিখেছেন তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম টেস অফ দ্য ডারবারভিলস, এটা আপনারা পড়বেন। টেস অফ দ্য ডারবারভিলস খুবই, মেয়েটা কিছু না করেও দোষী হয়, ফাইনালি তার ফাঁসি হয় মেয়েটার, এরকম একটা দুঃখের কাহিনী নিয়ে উনি লিখেছেন। এই সময় এরকম দুঃখ কষ্ট নিয়ে বেশি লেখা হতো। হেনরি জেমস ছিলেন। ফ্রেডরিক নিটশে কিন্তু একজন দার্শনিক সে আসলে, হ্যাঁ ইংলিশ কিন্তু নিটশে না, ব্রিটিশ না, অন্য অস্কার ওয়াইল্ড বিখ্যাত নোবেলিস্ট, ড্রামাটিস্ট। এটা গেল। জর্জ বার্নার্ড শ এর কথা বললাম, মডার্ন ড্রামাটিস্ট তাকে বলা হয়। তার ড্রামা অফ আইডিয়াস এইটার জন্য তাকে মডার্ন ড্রামাটিস্ট বলা হচ্ছে। আর তার ছিল আর্মস অ্যান্ড দ্য ম্যান। তারপরে জর্জ রবার্ট গিসিং, এটা অত না। কেনেথ গ্রাহাম, রুডিয়ার্ড কিপলিংয়ের পরিচয় হলো কিম নামে একটা টেক্সট সাব অল্টার্ন লিটারেচার বা পোস্ট কলোনিয়াল লিটারেচার লিখেছিলেন রুডিয়ার্ড কিপলিং, এবং তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম দ্য জাঙ্গল বুক, এই যে মোগলি বলি যে রাইটার হলো রুডিয়ার্ড কিপলিং। মেইন লিটারি ফিচার্স সেগুলো কি ভিক্টোরিয়ান লিটারেচার এখন রোমান্টিক ইউটোপিয়ানিজম থেকে ইউটিলিটারিয়ানিজম থেকে গেছে। আচ্ছা, লিটারেচারটা এখন কীরকম গেছে? ইউটোপিয়া একটা কনসেপ্ট ছিল যেখানে হেভেনলি একটা সিচুয়েশন, এখানে কোনো দুঃখ দুর্দশা থাকবে না, হ্যাঁ দুঃখ দুর্দশা থাকবে না। ইউটোপিয়া ওই একটা লেখা ছিল প্রথমের দিকে, ওই ইউটোপিয়া থেকে ইউটোপিয়ানিজম কনসেপ্টটা এসেছে, ওখান থেকে সেখান থেকে ইউটিলিটারিয়ানিজম সেখানে চলে গেছে। ইউটিলিটারিয়ানিজম কী জিনিস? ভোগবাদ। হ্যাঁ, আমরা করব মানে ফ্রম রোমান্টিক ইমাজিনেশন থেকে রিয়ালিটিতে গেছে, ইমাজিনেশন থেকে মানুষ রিয়ালিটিতে আসছে, রোমান্টিক কমন পিপল থেকে মিডল ক্লাসের আসছে, কনসেপ্টে আসছে। তারপরে আসবে হলো ভিক্টোরিয়ান অ্যাটিটিউড টু নেচার অলসো চেঞ্জেস। নেচারের প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি এটাও চেঞ্জ হয়ে গিয়েছে। রোমান্টিকদের কাছে এটা কাইন্ড এবং হারমোনিয়াস ছিল, বাট ভিক্টোরিয়ানদের কাছে এটা হলো নেচার হলো হার্শ আর ক্রুয়েল। Prudery and morality becomes the controlling principles of creative works. এই সময় মানুষের প্রুডারি, সৎ থাকার একটা ভান করা, আসলে সৎ না, একটা ভান, একটা প্রিটেনশন, এই ধরনের একটা সমাজ ছিল। আসলে সমাজে অনেক কিছুই ঘটে গিয়েছে, বাট মানুষ সৎ থাকার একটা ভাব করতো, মরালিটির একটা কনসেপ্ট দিয়ে মানুষকে করে রাখতো। তারপরে হলো ইট এনকারেজেস কম্প্রোমাইজ অ্যান্ড কনস্ট্রাকশন। ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ, এই যুগটাকে বলা হয় কম্প্রোমাইজের যুগ। আমরা কি কম্প্রোমাইজ করব, রিলিজিয়ান নাকি সায়েন্সের বা রেশনালিটি? হ্যাঁ, এখনকার ছেলেমেয়েরা সায়েন্সই বলবে, যুক্তিবিদ দিয়ে কথা বলবে। আচ্ছা, আর্লি পার্ট অফ দিস এজ লিটারেচার চোর্স আর্ট ফর লাইফ সেক অ্যাজ দ্য প্রিন্সিপাল অফ আর্ট অ্যান্ড আর্ট অ্যাসার্টস ডিডাকটিভ পারপাসেস। এই আর্লি পার্টে জীবনের জন্য শিল্প, আর্ট, এটা এই মোটোটা নিয়ে চলতো। নাম্বার 6, দ্য ম্যাস অফ রাইটিংস অফ দিস এজ রিফ্লেক্টস আ হাইলি আইডিয়ালাইজড নোশন অফ প্রপার বিহেভিয়ার। কীভাবে প্রপার বিহেভিয়ার করতে হবে, এটা একটা নোশন নিয়ে চলেছে। আর এই সময় একটা জিনিস নিয়ে চলতো, ডুয়ালিজম, দুই ধরনের জিনিস। একটা হলো রিজন অ্যান্ড ইমোশন, একদিকে রিজন একদিকে ইমোশন। ম্যাটেরিয়ালিজম, ওদিকে মিস্টিসিজম মানে হলো সাহিত্য দর্শন বা মরমী এক ধরনের আর ম্যাটেরিয়ালিজম কী জিনিস? ভোগবাদ কী জিনিস? আমার আরও কিছু লাগবে, আমার টাকা পয়সা, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যটা। রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স অর ফেইথ অ্যান্ড ডাউট, ফ্রিডম অ্যান্ড রেস্ট্রিকশন, এটা ভেরি কমন ছিল লিটারেচারে। পোয়েটস, নোভেলিস্টস অ্যান্ড এসেইটস অফ দিস এজ এমফাসাইজ ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড, পিস অ্যান্ড স্টেবিলিটি। ওনারা লিখেছেন এগুলো নিয়ে, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড, পিস আর স্টেবিলিটি নিয়ে। ড্রামাটিক মনোলগ আর এলিজি, এগুলো পপুলার পোয়েটিক ফর্মস ছিল। বলেছিলাম ড্রামাটিক মনোলগ আর এই যে এলিজিও এই সময় ছিল উল্লেখযোগ্য। এলিজি এই সময় আছে হলো আলফ্রেড লর্ড টেনিসনের ইন মেমোরিয়াম। তারপরে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড, ওটা একটা উল্লেখযোগ্য এলিজি। হ্যাঁ, ওটা এই সময় না, এটা এই সময়ের আগের সময়ের।
তারপরে আইসোলেশন, লস অফ ফেইথ, ডিসপেয়ার, ইমানসিফিকেশন অফ উইমেন, এগুলো ছিল কমন থিম। এই জিনিসগুলোর উপর লেখা হয়েছে। আইসোলেশন, মানুষের বিশ্বাস হারিয়ে যাওয়া, মানুষের হতাশা এবং নারী মুক্তি, ইমানসিপেশন মানে মুক্তি অফ উইমেন আর কমন থিমস অফ দিস পোয়েমস। ক্লাসিক্যাল মিথসগুলো আবার নতুন করে বলা হতো কবিতার মাধ্যমে। আর নোভেল বা উপন্যাসের একটা উল্লেখযোগ্য ধরন ছিল, সেটা কি একটা টিপিক্যাল ভিক্টোরিয়ান নোভেলে কি ছিল, লং বড় এবং কমপ্লিকেটেড একটা প্লট থাকতো, একজন অমনিশিয়েন্ট ন্যারেটর যে সব কিছু জানতো, মানে ন্যারেটর যে ন্যারেট করছে সে সব কিছু জানে, আর সে কমেন্ট করতো যেটা রং আর রাইট মোরাল পারপাস সার্ভ করছে এটা বলতো। আর ভিক্টোরিয়ান নোভেলগুলোর একটা সেটিং ছিল, একটা পরিচিত শহর, একটা চাইল্ড প্রোটাগনিস্ট, সোশ্যাল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান থিমস। চাইল্ড প্রোটাগনিস্ট, সোশ্যাল হিউম্যানিটেরিয়ান থিমস এগুলো সব আমরা পাবো অলিভার টুইস্টের মধ্যে, চার্লস ডিকেন্সের। তারপর জেন আয়ারের মধ্যেও থাকবে চাইল্ড প্রোটাগনিস্ট, যেমন জেন আয়ার সে নিজেই প্রোটাগনিস্ট এবং সে একসময় চাইল্ড ছিল, সেগুলো। সোশ্যাল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান সেটা হলো যে অলিভার টুইস্টের যে মানবিক দিকটা আর কি, তার সে যেভাবে এতিম বাচ্চাটা যেভাবে ঠকে গেছে, ডিপার ক্যারেক্টার অ্যানালাইসিস, এই ক্যারেক্টারগুলোর ডিপার অ্যানালাইসিস করে দেখিয়েছে নোভেলের মধ্যে। আয়রনি ইন দ্য ডেসক্রিপশন অ্যান্ড জাস্টিফিকেশন অফ অল ইভেন্টস ইন দ্য ফাইনাল চ্যাপ্টার, বেশ কিছু আয়রনিক্যাল ব্যাপার স্যাপার ছিল এবং কেন আমরা এই কাজগুলো করলাম, উপন্যাসিকগুলো কেন এভাবে লিখেছে সেটা প্লটগুলো ওভাবে সাজিয়েছে। সো মোস্ট নোভেলগুলো ওই সময় এইরকম একটা কমন থিমের উপরে লেখা হতো। কমন সাবজেক্টস আর এক্সপ্লয়টেশন অফ উইমেন অ্যান্ড চিলড্রেন, মহিলা এবং শিশুদের উপরের সাথে যে এক্সপ্লয়েট করা হয়েছে, তাদেরকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে। টেরিবল লিভিং কন্ডিশনস, যেমন জেন আয়ারের মধ্যে দেখা যায় যে পোড়া তরকারি বা একেবারে মানুষজন, বাচ্চাগুলা মারা গেছে। জেন আয়ার একটা এতিমখানায় বড় হয়েছে, ছোট ছোট মেয়েরা কলেরা টাইফয়েডে মারা যেত, তখন তারপরে বলতো যে কষ্ট সহ্য করে তাদেরকে রাখা হতো, অনেক গাদাগাদি করে, বলতো যে এটাই তোমাদের ফেট, তোমাদের বাবা মা নাই, ধর্মীয়ভাবে ঈশ্বর তাই চান আর কি। কিসের জন্য তারা বলতো যে তারা নিজেরা পয়সাটা খাবে কিন্তু ইয়াদেরকে দিবে না, এরকম। টেরিবল, তারপরে ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন, লস্ট আইডেন্টিটি, এগুলো। আর গুড নাম্বার অফ নোভেলস রিটেন বাই উইমেন রেইজ দ্য ফেমিনিস্ট ইস্যুস, এই ফেমিনিস্ট ইস্যুগুলো এই আস্তে আস্তে এভাবে উঠে আসলো। তারপর টুয়ার্ডস দ্য এন্ড অফ দিস পিরিয়ড মোস্ট অফ দিস ফিচার্স অফ দ্য ভিক্টোরিয়ান এজ গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার, এই ভিক্টোরিয়ান যে ফিচারগুলো এগুলো শেষ হয়ে গিয়েছে। নতুন ধরনের একটা মুভমেন্ট আসলো, সেটা কি ডেকাডেন্স। ডেকাডেন্স ছিল ইট ব্রিংস আর্ট ফর আর্টস সেক, শিল্পের জন্যই শিল্প। ইট এমফাসাইজেস সেন্সেশনালিজম, ইগোসেন্ট্রিসিটি, দ্য বিজার, দ্য আর্টিফিশিয়াল এটসেট্রা। সেন্সেশন মানে মানুষের সেন্সুয়াল দিকগুলো, ইগোসেন্ট্রিসিটি, ইগো, আমি আমার যেটা সেই ইয়াতে ধরে থাকবো, দ্য বিজার মানে বিচিত্র কোনো কিছু, আর্টিফিশিয়াল জিনিসগুলো, এগুলো লিটারেচারে এনেছে। আর এরা ছিল এই প্রি রাফায়েলাইটস যারা ছিল, তারা এগুলো নিয়ে লিখেছে। সুইনবার্ন, ডওসন, প্যাটার, মরিস আর রসেটি, এরা ছিল প্রি রাফায়েলাইটস এই কনসেপ্টের সাহিত্যিক। এরপরে আসবে মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ডের, আচ্ছা যতটুকু পারি বলে যাই, শুরু হয়ে যাবে। মডার্ন পিরিয়ডের সময়কাল হলো 1901 থেকে 1939। এটা আসলে বলা হয়ে থাকে রানী ভিক্টোরিয়ার ডেথ হয় 1901-এ, ওই সময় থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগ পর্যন্ত। আমরা কি জানি, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 থেকে 1918 সালে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে 1939 থেকে 1945 সালে। এটাই তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এটার সময়কাল। আর এটার মধ্যে আবার দুটো ভাগ আছে, এডওয়ার্ডিয়ান পিরিয়ড 1901 থেকে 1910, 10 বছর, আর তারপরের 25 বছর দ্য জর্জিয়ান পিরিয়ড 11 থেকে 1936। এডওয়ার্ডিয়ান পিরিয়ডে যেটা হয়েছে, ফার্স্ট ডিকেড অফ দিস 20th সেঞ্চুরি, এটা প্রথম ইয়াটাকে এডওয়ার্ডিয়ান বলা হচ্ছে। কি রাজা এডওয়ার্ড 7, কিং এডওয়ার্ড 7 এই সময় ক্ষমতায় ছিল, তাই তার নামে এডওয়ার্ডিয়ান এজ। কিছু কিছু সাহিত্যিক মনে করেন যে প্রথম ওয়ার্ল্ড ওয়ার 1910 লেখা থাকলেও প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত পর্যন্ত এই সময়কাল। আর এই সময়কার ফিচার্সগুলো হলো, কেউ কেউ আবার মনে করে প্রথম বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত, কোনো এক্স্যাক্ট পাওয়া যায় না। আর ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এই সময়ে 1914 সালে এডওয়ার্ডিয়ান এজ কভার্স a transitional time between Victorian stability and the impending holocaust of the First World War. এই সময় শুরু হয়ে গেল এই এডওয়ার্ডিয়ান পিরিয়ডে, মানুষের জীবনটা নরকে পরিণত হলো। সাধারণ মানুষকে যুদ্ধে দেওয়া হতো, তারা যুদ্ধের যে ভয়াবহতা দেখেছে এটা কিন্তু আমি বুঝতে পারবো না, হয়তো একটু আঁচ করতে পারবো, কিন্তু ওরা যে জানের কোনো ঠিক নাই। এই যে যেমন প্লেন চালাতে গিয়ে 2 দিন আগে মারা গেল একটা লোক, তাদের ইয়াগুলো, হ্যাঁ পাইলট,
আর ওটা খুব সম্ভবত এটা ব্যাপার স্যাপার আছে, মানে ওই প্যানিক অ্যাটাকে মারা গিয়েছে, আগুনও লাগে নাই তার। হ্যাঁ, তাহলে তার প্যানিক অ্যাটাক, হ্যাঁ হ্যাঁ, এটা প্যানিক অ্যাটাক না, হ্যাঁ স্ট্যাঙ্গেল হয়ে, হ্যাঁ সেটাই। আর প্লাস হ্যাঁ, যাই হোক দেশের মানুষকে অনেক ক্ষয়ক্ষতি থেকেও হয়তো হয়েছে আর কি এটা। সো মে হি বি গ্র্যান্টেড জান্নাহ ইনশাআল্লাহ। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতাটা মানুষ দেখেছে এই সময়ে। প্রথম নোবেল প্রাইজ এই সময় 1901 সালে প্রচলন করা হয়। আমরা যে নোবেল প্রাইজের যাচ্ছে চল, এটা 1901 সালে থেকে সূত্রপাত। 1902 সালে সেকেন্ড বোর ওয়ার, সাউথ আফ্রিকার একটা ওয়ার হয়েছে, এটা ব্রিটেনের সাথে একটা হয়, কনফ্লিক্ট হয়, ইভেনচুয়ালি রেজাল্টেড পাওয়ার রিডাকশন অফ দ্য পার্লামেন্টারিয়ানস। 1902-এর একটা যুদ্ধের মাধ্যমে আস্তে আস্তে পার্লামেন্টের যারা ছিল সাংসদ, তাদের ক্ষমতাগুলো কমে যায়। নাম্বার 4, উইমেন্স সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইউনিয়ন ফাউন্ড ইন ম্যানচেস্টার 1903। 1903-এ মহিলাদের একটা সংঘ গড়ে ওঠে, নারী সংঘ, নারীদের একটা পলিটিক্যাল ইউনিয়ন। Number 5, First Congress and Freudian Psychology. Freudian Psychology was held in Salzburg 1908. Sigmund Freud, ইনিও এই সময়ের এই ভিক্টোরিয়ান এজের একটা বাই প্রোডাক্ট। ওনার কনসেপ্টগুলো একটু অদ্ভুত ছিল, যে উনি এরকম দেখিয়েছেন যে মায়ের প্রতি সন্তানের মায়ের প্রতি এক ধরনের হয়তো যেই আকর্ষণ আছে, যেটা সাধারণ আকর্ষণের থেকে উপরে, কার্নেল কোনো আকর্ষণ এটা হয়, যেটা থেকে ইডিপাস কমপ্লেক্স কনসেপ্টটা এসেছে। আবার ইলেকট্রা কমপ্লেক্স হলো বাবার প্রতি মেয়ে, এরকম একটা আর কি উদ্ভট কনসেপ্ট ছিল। আচ্ছা, নাম্বার 6, ফার্স্ট ট্রান্সঅ্যাটলান্টিক ওয়্যারলেস সিগন্যাল ওয়ার সেন্ট বাই গুগলিয়েমো মার্কনি। মার্কনি বলা হয় না প্রথম সিগন্যাল, মার্কনি কি রেডিওর আবিষ্কারক, হ্যাঁ উনি ওই যে এই ওয়্যারলেস সিগন্যাল পাঠিয়েছিলেন এই সময়ে। নাম্বার 7, মার্কনি। নাম্বার 6-এ ইয়েস কনসেপ্টটা হ্যাঁ, সমসাময়িক সময়ে জগদীশচন্দ্র বসুও দেখেছেন গাছেরও জীবন আছে। হ্যাঁ, জগদীশচন্দ্র বসু আছে সমসাময়িক সময়, উনি করেছেন, যদিও পাবলিক করছে। হ্যাঁ, ওই হ্যাঁ মানুষজন হয়তো একজনের থাকে, নাম পায় আরেকজন, যেমন আমাদের মুসলমানদেরও যে ইবনে সিনা বা ওনারা অনেক কিছু করছেন, নাম তো হয় অন্যদের হ্যাঁ হ্যাঁ। তারপরে আল খোয়ারিজমি, উনি গণিতের, ম্যাথের। তারপরে পিকাসো, মার্কনি। তার 7-এ হলো পিকাসো পাবলো পিকাসো স্টার্টেড কিউবিজম 1907 থেকে 1911-এর মধ্যে। 7-এ 1907 থেকে 11-এর মধ্যে। কিউবিজম মানে এক ধরনের মুভমেন্ট, ওটা হলো ছবির মাধ্যমে কোনো একটা মেসেজ দেওয়া, ছবি আঁকে, যেরকম পিকাসোর তো কিউবিজমই হবে, তাই না, ছবি আঁকবে ভাইয়া। ওখান থেকে ওই মুভমেন্টে লিটারারি মুভমেন্টেও পরিণত হয় পরবর্তীতে। তারপরে আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি 1905-এ প্রকাশ করেন। তারপরে রাদারফোর্ড হিজ বুক অফ রেডিও অ্যাক্টিভিটি, রাদারফোর্ড কি পরমাণু বিজ্ঞানের, পরমাণুর মডেল। নাম্বার 10, রাইট ব্রাদার্স ইনভেন্টেড এয়ারপ্লেন ইঞ্জিন 1908-এ। ওল্ড এজ পেনশনস অ্যাক্ট, এটা 1908-এ একটা আইন করে পাশ হয়, এটার মাধ্যমে এটাই ফাউন্ডেশন অফ মডার্ন সোশ্যাল ওয়েলফেয়ারের একটা আর নাম্বার 12, the Poor Law that was passed in 1834 has had serious effect on gender conditions. একটা পোর ল নামে একটা ল হয়েছিল, এটা জেন্ডার কন্ডিশনের উপর একটা সমস্যা, প্রবলেম ক্রিয়েট করেছিল। নাম্বার 13, although abortion was illegal, it was nevertheless the most widespread form of birth control in use. একটা জিনিস ছিল, সেটা হলো অ্যাবর্শন ল, যে অ্যাবর্শন করা যাবে না, কিন্তু তারপরও এই অ্যাবর্শনের একটা কনসেপ্টটাই বার্থ কন্ট্রোলের অন্যতম ছিল আর কি। এখন এটার এই অ্যাবর্শন লটা অনেক ট্রিকি কীরকম, ধরেন আপনাকে বলা হবে যে আপনার কন্ডিশন খারাপ, তারপরও পৃথিবীর কোনো দেশে এমন রুল আছে যে অ্যাবর্ট করা যাবে না বাচ্চা, তাহলে মাটা তো হবে। সো এই জিনিসটার পক্ষে বিপক্ষে অনেক আছে, ক্রিটিক্যাল, জিনিসটা ক্রিটিক্যাল। ধরেন কারো একটা বাচ্চার মা, তার বাচ্চাটার বয়স ধরেন পেটে 3 থেকে 4 মাস, 3 মাসের আগে, কিন্তু মহিলার অনেক কমপ্লিকেশনস, ডায়াবেটিস, প্রেশার, হরমোনাল ইমব্যালেন্স। সো তার ধরেন একটা
সিচুয়েশন আসলে তাকে অ্যাবর্ট করতে হবে, সেক্ষেত্রে ডাক্তাররা কী করবে, এই লটা এই ইয়াগুলো আর কি। বা অনেক সময় দেখা যায় যে রেপ কেসের মাধ্যমে কেউ প্রেগনেন্ট, সেক্ষেত্রে সেই বাচ্চাটা রাখবে কি রাখবে না, এখানে অ্যাবর্শনের ব্যাপারটা আসবে। সো এই লগুলো। নাম্বার 14, আইরিশ ন্যাশনাল থিয়েটার ডাবলিনে করা হয়েছিল। আস্তে আস্তে আয়ারল্যান্ড জনপ্রিয় হচ্ছিল। আয়ারল্যান্ড আস্তে আস্তে করতেছিল যে নাটক না, আয়ারল্যান্ড মানে পুরোটা সময় ইংল্যান্ডের সাথে ছিল, মাঝখানে এরকম সময় একটা তাদের মধ্যে যুদ্ধ হয়, আলটিমেটলি আয়ারল্যান্ড আলাদা ইন্ডিভিজুয়াল কান্ট্রিতে স্বাধীনতা লাভ করে। আয়ারল্যান্ড স্কটল্যান্ড দুটেই। Number 15, working class beginning to protest politically for a greater voice in government, and the level of industrial unrest on economic issues was high in 1908. সরকারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ নিয়ে ওয়ার্কিং ক্লাসটা জেগে উঠলো এবং 1908 এরকম একটা হলো, একটা ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট গড়ে উঠলো। তারপরে প্রথম উইমেন অফ দ্য ওয়ার্ল্ড গট ভোট ইন ফিনল্যান্ড 1906-এ। ব্রিটিশ ক্লাস সিস্টেম রিমেইনড রিজিড, ক্লাস সিস্টেমটা রিজিডই ছিল, কঠিন ছিল। র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ডিপলি এফেক্টেড সোশ্যাল নর্মস, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য সামাজিক নর্মগুলো চেঞ্জ হয়ে গেছে। ইন্টারেস্ট ইন সোশ্যালিজম ইনক্রিজড, বেটার ইকোনমিক অপরচুনিটিস ডিমান্ডেড, যে টাকা পয়সা মেটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা সব বেড়ে গেল। প্লাইট অফ পোর ড্রিউ অ্যাটেনশন অ্যান্ড দ্য স্ট্যাটাস অফ উইমেন অ্যান্ড দেয়ার ডিমান্ড ফর দ্য রাইট টু ভোট সারফেসড, গরিবদের দুঃখ কষ্ট বেড়ে গেল এবং মহিলাদের যে অধিকারগুলো এগুলো নিয়ে জিনিসগুলো, নারী অধিকার, নারী ভোটাধিকার, গরিবদের দুরবস্থা, তারপর আর কি বেটার ইকোনমিক অপরচুনিটিস, এই জিনিসগুলো আগে ছিল না, এগুলো জাস্ট আউটকাম অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। মেজর রাইটার এই সময়কার হেনরি জেমস, আগে বলেছিলাম। অ্যান্ড্রু সিসিল ব্র্যাডলি, উনি একজন ক্রিটিক ছিলেন। জর্জ বার্নার্ড শ, আগে বলেছিলাম। ওনার একটা উল্লেখযোগ্য নাটক ছিল পিগম্যালিয়ন। তারপরে জোসেফ কনরাড হলো আর কি পোস্ট কলোনিয়াল লিটারেচার লিখেছেন। হার্ট অফ ডার্কনেস তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, এটা আপনারা পড়বেন। এটা আপনারা আফ্রিকান অ্যান্ড ক্যারিবিয়ান লিটারেচারে পড়বেন ওই সময়ের আশেপাশে। তারপরে রুডিয়ার্ড কিপলিং, সেটা তার আরেকটা হলো সাবঅল্টার্ন বা পোস্ট কলোনিয়াল, সেটা হলো কিম। জে.এম. সিঞ্জ, সে ছিল আইরিশ। রাইডার্স টু দ্য সি তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। তারপর আর ছিল ই.এম. ফস্টারের প্যাসেজ টু ইন্ডিয়া, এটা উল্লেখযোগ্য সাহিত্য, এটা এখানে নাই, পরের ইয়াতে আছে। আচ্ছা, আর কিছু না পড়াই। মেইন লিটারি ফিচার্স, এটা জর্জিয়ান পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড, আরেকদিন পরে শেষ হয়ে যাবে। ফিচার্স অফ, ওকে, এটা বন্ধ করে দেন।